আসসালামু আলাইকুম। আমরা যে ধারাবাহিক ভিডিও বানাই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রতিদিন বা প্রতিনিয়ত, সেই ভিডিওর আজকের পর্বে থাকবে হচ্ছে হার্টের ওষুধ বা হৃদরোগে যে সমস্ত ওষুধ আমরা ডাক্তাররা লিখে থাকি বা রোগীরা নিয়ে থাকে। আপনারা দেখে থাকবেন যে প্রায় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখে থাকবেন যে অনেক সময় ক্রিটিসাইজ হয় বা সমালোচনা করা হয় ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ে, যে একজন ডাক্তার একটা রোগীকে অনেকগুলো ওষুধ লিখছে। তো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আপনার পলিফার্মাসি যেটাকে আমরা বলি, অর্থাৎ বেশি বেশি ওষুধ লেখা, এটা কিছু ডাক্তারদের মধ্যে এই দুষ্ট প্রবণতা অবশ্যই আছে। কিন্তু আসলে আমাদের জানতে হবে যে কিছু ভ্যালিড কজ আছে বা কিছু কারণ আছে যে কারণগুলোতে পলিফার্মাসি ইজ জাস্টিফাইড, অর্থাৎ পলিফার্মাসি বা ওষুধ বেশি লেখা প্রয়োজন আছে। তো চলেন আমি এটা বুঝাই বলি যে কিভাবে হার্টের রোগীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন আসেন, হার্টের রোগী বলতে আসলে আমরা কি বুঝি? ধরেন যার হার্টে রক্ত সরবরাহ কমে যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ হার্টে ছোটখাটো ব্লক থাকলে হার্ট যখন রক্ত কম পায় তখন করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ ডেভেলপ করতে পারে বা রোগী চলে আসতে পারে। সো আপনারা জানেন যে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক আমরা এই রোগীদের বলে থাকি। হার্ট অ্যাটাক করতে করতে রোগীর এমন একটা পর্যায়ে আসতে পারে যখন তারা হার্ট আর পর্যাপ্ত পরিমাণে পাম্প করতে পারে বা চেপে রক্তটাকে সারা শরীরে পৌঁছাইতে পারে না। তখন আমরা এটাকে বলবো হার্ট ফেইলিওর, অর্থাৎ হার্টটা পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ রক্ত ওই মানুষের প্রয়োজন তার পেরিফেরিতে, অর্থাৎ তার হাতে পায়ে ব্রেনে, সেই পরিমাণ রক্ত তার হার্ট পাম্প করে সঞ্চালন করতে পারে না, তখন এটা হার্ট ফেলিওর। হার্ট যদি পাম্পই না করে, হার্ট যদি কোনো রিদমই জেনারেট না করতে পারে, তখন আমরা এটাকে বলি কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হার্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সো হার্টের অনেক ধরনের রোগ হতে পারে। তো সাধারণত আমরা দেখে থাকবো যদি কোনো রোগীর হার্ট অ্যাটাক হয় তাহলে তার কিছু মুখস্থ ওষুধ থাকে, মানে কিছু ওষুধ আছে ধরা বাঁধা, অর্থাৎ তাকে নিতেই হয়। আবার কিছু রোগীর যদি হার্ট অ্যাটাকের সাথে হার্ট ফেলিওরও থাকে তখনও তার কিছু ওষুধ থাকে। আবার কোনো রোগীর যদি হার্ট অ্যাটাক হার্ট ফেলিওরের সাথে অ্যারিথমিয়া, অর্থাৎ তার হৃদস্পন্দন যে স্বাভাবিক প্রবৃত্তিতে হৃদস্পন্দন হওয়া উচিত বা যে রিদম মেনটেন বা ছন্দ মেনটেন করা উচিত, এই ছন্দ যদি পতন হয় তখন এই ছন্দ পতনকে ঠিক করার জন্য আমাদের আরো কিছু ওষুধ দেওয়ার প্রয়োজন হয়। তো সাধারণত আমরা যে ধরনের রোগীরা আমাদের কাছে আসেন অনেক সময় ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বা আইসিএম এর রোগী আমরা বলে থাকি। তো আমরা বোঝানোর জন্য একজন আইসিএম এর রোগীর ওষুধপত্র নিয়ে আমরা আলোচনা করব, তাহলে সবাই বুঝতে পারবেন। আপনি তো জানবেন যে কেন আপনার বাবাকে ডাক্তার এতগুলো ওষুধ লেখে, কেন আপনার মাকে বা আপনার দাদাকে, আপনার নানাকে, নানুকে এত ওষুধ লেখার প্রয়োজন পড়ে। তো প্রথমত একজন আইসিএম বা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি যাদের থাকে তাদের প্রথম যে ওষুধটা ডাক্তাররা সাধারণত লিখে থাকে সেটা হচ্ছে অ্যান্টিপ্লাটলেট মেডিকেশন, অর্থাৎ রক্তকণিকার আমাদের যে অনুচক্রিকা থাকে সেই অনুচক্রিকার বিপরীতে কাজ করে যাতে রক্ত জমাট না বাঁধে। এখন আপনারা বলতে পারেন ডক্টর একটা রোগীর হার্ট অ্যাটাক হয়ে গেছে, তখন আমি তাকে এই অ্যান্টিপ্লাটলেট ওষুধ দিচ্ছি, এটা আমি হার্ট অ্যাটাক হওয়ার পরে কেন দিচ্ছি? কারণ হচ্ছে হার্ট অ্যাটাক যখন হয়ে যায় তখন তার পরবর্তীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি আরো অনেক বেড়ে যায়। এই কারণে তার এই অ্যান্টিপ্লাটলেট মেডিকেশন থাকতেই হবে। যদি অ্যান্টিপ্লাটলেট মেডিকেশন না দেওয়া হয় তবে তার পরবর্তীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি আরো অনেক গুণ বেড়ে যায়। অর্থাৎ কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ বন্ধ করা যাবে না। কখন বন্ধ করবো? ধরেন আপনার রক্তপাত হচ্ছে, আপনার একটা স্ট্রোক হয়েছে যেখানে আপনার রক্ত আপনার ব্রেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে রক্ত ক্ষরণ হয়েছে, এইরকম কিছু কিছু ক্ষেত্রে, বা আপনার অপারেশন হচ্ছে একটা জটিল অপারেশন বা বড় অপারেশন যেখানে আপনার রক্তপাতের ঝুঁকি আছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই অ্যান্টিপ্লাটলেট মেডিকেশন আমরা বন্ধ রাখবো। আমরা দ্বিতীয়ত যে ওষুধটা রাখি হার্টের রোগীদের ক্ষেত্রে সেটা হচ্ছে লিপিড লোয়ারিং এজেন্ট, অর্থাৎ তার চর্বি কমানোর ওষুধ। যথারীতি এখানেও আমাদেরকে রোগীরা প্রশ্ন করে যে ডক্টর আমার তো চর্বি স্বাভাবিক লেভেলে আছে, তাহলে আমি কেন চর্বি কমানোর ওষুধ নিব? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা জানি যে হার্ট অ্যাটাক হলে তার যে চর্বি, তার যে রেসিডুয়াল চর্বি থাকে, অর্থাৎ তার রক্তে যে চর্বি থাকে, এটাই কিন্তু তার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। তার এই চর্বিটাই পরবর্তীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। কিন্তু ধরেন চর্বি অনেক কম, তাহলে কি লিপিড লোয়ারিং এজেন্ট লাগবে? তাও লাগবে, যেহেতু তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। কেন লাগবে? লিপিড লোয়ারিং এজেন্ট যেটাকে আমরা বাজারে জানি অ্যাটরভাস্টাটিন, রোসুভাস্টাটিন নামে পাওয়া যায়। তো এই ধরনের ওষুধগুলো শুধুমাত্র যে চর্বি কমায় তা না, এদের কিন্তু অ্যান্টিপ্লাটলেট অ্যাক্টিভিটি আছে, এদের অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ এরা আপনার রক্তের ভিতরে প্রদাহ কমায়, এরা আপনার রক্তের যে অনুচক্রিকা যে কিনা রক্তের ভিতরে ফোম সেল তৈরি করে, রক্তে ব্লক তৈরি করে, তার কার্যক্ষমতা কমায় এবং আলটিমেটলি আপনার হার্ট অ্যাটাকের পরবর্তী ঝুঁকি
কমাতে পারে। এবং এটা নির্ভর করবে ডোজটা কেমন, এটা নির্ভর করবে রোগীর তার কোলেস্টেরল অবস্থা কেমন, তার বয়স কেমন, তিনি লিপিড লোয়ারিং এজেন্ট নিতে পারবেন কিনা, তার লিভারের কি অবস্থা, তার কিডনির কি অবস্থা, এই বিবেচনায় তাকে এই ওষুধ দেওয়া হবে। 3 নম্বর একটা ওষুধ আমরা ইউজ করি কমনলি, সেটা হচ্ছে বিটা ব্লকার, যেটা বাজারে আপনারা জানেন যে বিসলল নামে পাওয়া যায় বা কার্বিস্টন নামে পাওয়া যায়, বিভিন্ন বিটা ব্লকার বাজারে অ্যাভেলেবেল। তো সাধারণত আমরা বিটা ব্লকার যখন আমরা হার্টের রোগীদেরকে লিখি তখন আমরা কনসিডার করি যে এই রোগীর তার কো এক্সিস্টিং মানে তার সমসাময়িক বা এখন তার কোনো বর্তমান কোনো তার ফুসফুসের কোনো রোগ আছে কিনা বা শ্বাসকষ্ট আছে কিনা। যদি শ্বাসকষ্ট থাকে তাহলে আমাদেরকে শুধুমাত্র কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার লিখতে হবে, অর্থাৎ যে বিটা ব্লকার বা যে ওষুধটা শুধুমাত্র হার্টের উপরেই কাজ করবে তেমন বিটা ব্লকার লিখতে হবে। অর্থাৎ কোনোভাবেই ডাক্তার যে বিটা ব্লকার লিখছে বা যে ওষুধ লিখছে সেই ওষুধকে আপনি ফার্মাসিস্টের মাধ্যমে বা দোকানদারের মাধ্যমে বা গ্রাম ডাক্তারের মাধ্যমে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, এতে আপনার স্বাস্থ্য ঝুঁকি থাকবে। সো বিটা ব্লকার আমরা যেটা লিখি এটার উদ্দেশ্য হচ্ছে আপনার হার্ট রেটকে কমায় দেওয়া, আপনার কার্ডিয়াক ডিমান্ড, হার্টের যে ডিমান্ড থাকে রক্ত খাবো এই ধরনের ডিমান্ডটাকে সে কমায় দেয়। এই জন্য আমরা বিটা ব্লকার দিয়ে থাকি। এখন দেখা যায় কোন রোগীর যদি হার্ট রেট নিজেই কম থাকে, ধরেন একজন রোগীর হার্ট রেট 50, হার্ট অ্যাটাকের পরে, তাকে কি আমি বিটা ব্লকার দিতে পারবো? না, তাকে দিব না, এতে তার হার্ট রেট আরো কমে যেতে পারে। সেই জন্য হয় অনেক রোগীকে আমরা বিটা ব্লকার দেই, অনেক রোগীকে বিটা ব্লকার দেই না। আবার বিটা ব্লকার দিলে তার হার্টের যে প্রেশার সেই প্রেশারও কিছুটা কমতে পারে, সেই ব্যাপারেও ডাক্তারের খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে ওষুধটা আমরা লিখে থাকি আইসিএম এর পেশেন্টের, সেটা হচ্ছে আর্নি। আর্নি নামে একটা ওষুধ আমরা অনেক সময় বলি, এটা একটা পূর্ণ রূপ আছে। পূর্ণ রূপটা স্বভাবতই, যেহেতু আমি এটা লেমেন ভিডিও সবার জনসাধারণের জন্য বানাচ্ছি, এটা আমি এখানে বলছি না, আমরা চাইবো যে হয়তো নিচে আর্নির পূর্ণ রূপ আপনাদেরকে দেখায় দাও বা আপনারা হয়তো দেখতে পাবেন। সো এই যে মেডিকেশনটা, এই মেডিকেশনটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, ভিভ্যান্টা, সেবিটার, তারপর কোভিস্টা, বিভিন্ন নামে পাওয়া যায়। মূলত এই যে আর্নি যে ওষুধটা দেওয়া হয়, এই ওষুধটা আমরা 50 মিলিগ্রাম বাংলাদেশের প্রেক্ষাপটে কনসিডার করে আমরা সকালে হাফ রাতে হাফ দিই। মূলত এটা একটা একটা করে দেওয়া উচিত, সকালে একটা রাতে একটা। কিন্তু দেখেন আমরা উন্নয়নশীল দেশ, এই দেশে মানে ওষুধপত্র কিনে খাওয়াটা খুব ডিফিকাল্ট। আপনারা জানেন যে একজন আইসিএম এর পেশেন্টের প্রতি মাসে প্রায় 4 থেকে 5 হাজার টাকার ওষুধ লাগে, অথবা মতান্তরে 3 থেকে 4 হাজার টাকার ওষুধ লাগে প্রতি মাসে। অর্থাৎ আপনার মনে রাখতে হবে যখন আপনার বাসায় কোনো হার্ট ফেলিওর বা আইসিএম এর পেশেন্ট থাকবে তখন তার প্রতি মাসে গড়ে 3 থেকে 4 হাজার টাকা বা 3 থেকে 5 হাজার টাকার ওষুধ লাগতে পারে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই খরচটা আপনি কিভাবে কমাতে পারেন সেই ব্যাপারে আমি বুদ্ধি দিব ভিডিওর শেষের দিকে, যে কিভাবে আপনি হার্ট অ্যাটাকের রোগী বা আইসিইউ এর পেশেন্ট যদি বাসায় থাকে তাদের খরচটা আপনি কিভাবে কমাতে পারেন। এখন এই যে আর্নি যে ওষুধটার কথা আমি বলতে যাচ্ছি, এই ওষুধটা কেন আমাদেরকে দিতেই হবে? এই ওষুধটা আমরা ভয় পাই যে জায়গাটা, সেটা হচ্ছে দামের কারণে। দামের কারণে অনেক সময় আমরা যেটা করি, এই ওষুধটা বন্ধ করে দিই। আমরা ভাবি যে অন্য ওষুধ তো চলতেছে, এতগুলো ওষুধ, এই ওষুধটা বন্ধ করে দিই। তো যখনই আপনি ওষুধটা বন্ধ করবেন, রোগীর কিন্তু শ্বাসকষ্ট আবার নতুন করে তৈরি হতে পারে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো আর্নি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা তার ওয়ান কাইন্ড অফ নেট্রিউরেসিস, অর্থাৎ তার ডায়ুরেটিক্স এর মতো কাজ করে, অর্থাৎ প্রস্রাব বাড়ায় দেয়। সো আলটিমেটলি কি হয়, এই রোগীর হার্ট ফেলিওরের যে পরবর্তী সম্ভাবনা সেটা অনেকাংশে কমে আসে। এছাড়া আমরা যে ওষুধটা আমরা হার্ট ফেলিওরের জন্য রাখি বা আইসিইউ এর পেশেন্টে রাখি, সেটা হচ্ছে SGLT ইনহিবিটরস। যেমন বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, কোপোর্ট নামে পাওয়া যায়, ইম্পা নামে পাওয়া যায়, ইম্পা ট্যাব নামে পাওয়া যায়, ইম্পা ডাস নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায় আর কি, জার্ডিয়ান নামে পাওয়া যায়। তো এই ধরনের ওষুধ আমাদের লেখার উদ্দেশ্য হচ্ছে রোগীর হার্ট ফেলিওরের পরবর্তী সম্ভাবনা কমানো। SGLT ইনহিবিটরস যেটা করে, আপনার প্রস্রাবের মাধ্যমে আপনার সুগারকেও সে বের করে দিবে, আপনার সোডিয়ামকেও সে বের করে দিবে। তো সোডিয়াম সুগার যখন দুইটাই রক্তের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আলটিমেটলি আপনার বডি থেকে কিছু পানি বের হয়ে যাচ্ছে, যে কারণে আপনার হার্ট ফেলিওরের যে পানি শরীরের ভিতরে জমে, সেই পানিটা অনেকাংশে হ্রাস পাচ্ছে। প্রশ্ন করতে পারেন, ডক্টর এর ফলে তো সোডিয়াম যেহেতু চলে যাচ্ছে, তাহলে তো আমার প্রেশার কমতে পারে। ডক্টর এর ফলে তো আমার সুগার কমে যাচ্ছে, সুগারও তো কমতে পারে। ডক্টর এর ফলে যে আমার লবণ চলে যাচ্ছে, তাহলে লবণ মাত্রা কমে আমার তো ইমব্যালেন্স হতে পারে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, লবণ ভারসাম্যহীনতা হতে পারে। সো এই সমস্ত জিনিস মাথায় রেখে একটা ডাক্তার এই ওষুধটা লিখবেন। সো একজন ডাক্তার যখন এই SGLT ইনহিবিটরস লিখবেন, তখন তার মাথায় রাখতে হবে এই রোগীর বর্তমান সোডিয়াম অবস্থা কেমন, তার বর্তমান সুগারের অবস্থা কেমন, তার ইউরিনে বারবার প্রস্রাব ইনফেকশন হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, এবং তার প্রেশার বারবার ফল করে কিনা এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে এই SGLT ইনহিবিটরস হার্ট ফেলিওরের এই ওষুধটাও বাজার মূল্য অনেক বেশি, যে কারণে রোগীরা এটা অনেকে বন্ধ করে দেয়।
পার্টিকুলারলি আমার ব্যক্তিগত অভিমত বা মতামত হচ্ছে বা আমার অবজারভেশন হচ্ছে, রোগীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওষুধের দোকানদারকে জিজ্ঞেস করে ওষুধটা কেন, তখন দোকানদাররা বলে এটা তো ডায়াবেটিসের ওষুধ, এবং রোগী বলে আমার তো ডায়াবেটিস নাই, তাহলে আমাকে কেন ওষুধ দিল, রোগী বন্ধ করে দেয়। রোগী ভাবে ডাক্তার তো ভুল করে লিখছে। অ্যাবসলিউটলি না, মূলত এই ওষুধটা হার্ট ফেলিওরের ওষুধ, তবে এটা ডায়াবেটিসের ক্ষেত্রেও কাজ করতে পারে। এইটা কখনোই ভুল করা যাবে না। অর্থাৎ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনোভাবেই এই SGLT ইনহিবিটরস বা এই দামি ওষুধটা বন্ধ করা যাবে না। এর পরবর্তীতে আমরা যে ওষুধটা দেখে থাকি একজন আইসিএমআর পেশেন্টের লেখা হয়, সেটা হচ্ছে MRA বা যেটাকে আমরা বলি মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, এটা বিভিন্ন স্পাইনোল্যাকটোন হতে পারে, ফিনারোনন হতে পারে, বা আমরা এটা অনেক সময় কি করতে পারি, প্রস্রাব বাড়ানোর ওষুধের সাথে অ্যাড করে দিতে পারি, ফ্রুসেমাইনের সাথে অ্যাড করে দিতে পারি। সো এই ধরনের ওষুধ কম্বিনেশন যখন আমরা লিখি রোগীকে, এটার উদ্দেশ্য তাই রোগীর তার বডির ভিতরে যে পানি থাকে, হার্ট ফেলিওর রোগীর আপনারা জানেন পা ফুলে যায়, তার ফুসফুসে পানি চলে আসে, শ্বাসকষ্ট হয়, সো যাতে এই পানিটা না থাকে, পানিটা বের করার জন্য আমরা এই ওষুধগুলো লিখে থাকে। অর্থাৎ আপনি বুঝতে পারলেন আমার কথা শুনে, একজন হার্ট ফেলিওর বা আইসিএমআর পেশেন্টের কিন্তু অনেকগুলো ওষুধ থাকে। প্রথমে আমরা শুরু করেছিলাম 1 নাম্বার দিয়ে, আমরা শুরু করেছিলাম হচ্ছে অ্যান্টিপ্লাটেলেট মেডিকেশন, 2 নাম্বার ছিল লিপিড লোয়ারিং এজেন্ট, 3 নাম্বার ছিল তার বিটা ব্লকার, 4 নাম্বার তার ছিল আর্নি, 5 নাম্বার ছিল SGLT ইনহিবিটরস, এবং 6 নাম্বার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে MRA বা মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তাহলে আমরা দেখলাম একজন আইসিএমআর পেশেন্ট বা যার হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর দুইটাই থাকে, তার সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে তো কথাই নেই, তাহলে তার 6 থেকে 7টা ওষুধ মোটামুটি মুখস্থ থাকবেই। অর্থাৎ কোনো কারণেই আপনার যদি মনে প্রশ্ন জাগে যে ডাক্তার আমার হার্টের জন্য এতগুলো ওষুধ কেন লিখলো, তাহলে বুঝতে হবে এই হচ্ছে সেই কারণ যে কারণে একজন হার্ট ফেলিওরের রোগী কিংবা একজন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি রোগীর অনেকগুলো ওষুধ আমরা না চাইলেই লিখতে হয়, কারণ এগুলোকে বলা হয় পিলার্স, অর্থাৎ স্তম্ভ, আপনার চিকিৎসার স্তম্ভ। সো আপনি কখনোই কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই হার্ট ফেলিওরের ওষুধগুলো বন্ধ করবেন না। হ্যাঁ, সবাইকে কি আমরা ওষুধগুলো দেই? জি, সবাইকে দেই। কখনো কখনো কি আমরা কমাই। ধরেন একজন রোগীর প্রেশার কম, অনেক কম, তখন তার মানে হচ্ছে সে এই ধরনের ওষুধ টলারেট বা সহ্য করতে পারছে না, তখন আমরা কিছু সময় এই ওষুধটা কমাতে পারি। একজন রোগীর বারবার প্রস্রাব ইনফেকশন হচ্ছে, তখন কমাতে পারি। একজন রোগীর রক্তপাত হচ্ছে, তখন কিছু ওষুধ কমাতে পারি। এটা নির্ভর করবে আপনার কোন রোগ হয়েছে এবং আপনার ডক্টর এটা আপনার পরিস্থিতি বিবেচনা করে তিনি আপনার ওষুধ কমাতেও পারেন, বাড়াতেও পারেন। প্রশ্ন হচ্ছে এই ওষুধগুলোর সাথে কি আমি ভিটামিন খেতে পারি কিনা? আপনি পারেন, এবং অনেক সময় ডাক্তাররা এই ওষুধগুলোর সাথে ক্যালসিয়াম ভিটামিন লিখতে পারে, ভিটামিন B12, B1 to 6 এই ধরনের কম্বিনেশন তারা ইউজ করতে পারে। এটা রোগীদের মূলত আসলে আপনারা জানেন মেটাবলিজমকে বাড়ানোর জন্য অনেক সময় আমরা লিখে থাকতে পারি। এবং এই সমস্ত ওষুধের সাথে আরো একটা ওষুধ চলে আসতে পারে, সেটা হচ্ছে গ্যাসের ওষুধ। হ্যাঁ, আমরা যেটাকে আক্ষরিক অর্থে গ্যাসের ওষুধ বলি বা PPI, প্রোটন পাম্প ইনহিবিটর। হ্যাঁ, এই ওষুধগুলো খেলে গ্যাস্ট্রিক বা ডিসপেপসিয়ার সমস্যা কিছুটা হতে পারে। সেই সমস্ত বিবেচনায় আপনি একটা PPI বা প্রোটন পাম্প ইনহিবিটর খেতে পারেন। সো বুঝতেই পারলেন, হার্ট ফেলিওর বা ICM বা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি রোগীর কিন্তু অনেকগুলো ওষুধ তার প্রয়োজনেই ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট, রোগীর ভালোর জন্যই ডাক্তার লিখে থাকেন। অর্থাৎ আপনার যদি কোনো ভুল ভাবনা থেকে থাকে এই ব্যাপারগুলো নিয়ে, আই হোপ আপনার ভিডিওটার মধ্যে বুঝতে পারছেন যে একজন হার্ট ফেলিওর রোগীর কেন এতগুলো ওষুধ লেখা হয়। আসসালামু আলাইকুম। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।